বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের অনার্স চতুর্থ বর্ষ অনলাইন ভিডিও ক্লাসের 2-4-2-8-0-7 কোর্স কোডের নিউক্লিয় রসায়নের উপরে আলোচনা করব। আমাদের আজকের লেকচারের শিরোনাম নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা। সবাইকে স্বাগতম। আমাদের টোটাল নিউক্লিয়ার কেমিস্ট্রির আলোচ্য বিষয়সমূহ যদি আমরা দেখি, অর্থাৎ নিউক্লিয়ার কেমিস্ট্রির আলোচ্য বিষয়সমূহ কি কি? নিউক্লিয়ার কেমিস্ট্রির আলোচ্য বিষয়সমূহ হচ্ছে নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা, পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী, তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, নিউক্লিয়ার বিক্রিয়া, পদার্থের সাথে বিকিরণের আন্তঃক্রিয়া ও বিকিরণ শনাক্তকরণ, নিউক্লিয়ার চুল্লি, কণিকা ত্বরণ যন্ত্র বা কণাত্বরক, তেজস্ক্রিয় আইসোটোপের উৎপাদন, বিশ্লেষণের রেডিওকেমিক্যাল পদ্ধতি ও তাদের প্রয়োগ। এই সর্বমোট 9টি অধ্যায় আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রির আলোচ্য বিষয়। প্রথম যে অধ্যায় নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা, এই অধ্যায়টি আজকে আমরা শুরু করব। এই অধ্যায়ের কি কি আলোচ্য সূচি রয়েছে? এই অধ্যায়ের আলোচ্য সূচি সমূহ হচ্ছে নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা, রেডিও কেমিস্ট্রি, নিউক্লিয় রসায়নের প্রয়োগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পারমাণবিক শক্তি উৎপাদন ও প্রয়োজনীয়তা, বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা, শক্তি চুল্লি, সৌর চুল্লি। এই বিষয়সমূহ আমরা নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা এই অধ্যায়ের ভিতরে আলোচনা করব। প্রথমে আমরা আসি নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা। নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা, তার ভিতরে কি কি আছে? সর্বপ্রথমে হচ্ছে যে নিউক্লিয় রসায়নের মৌলিক ধারণা, যে পরমাণুতে বিদ্যমান নিউক্লিয়াসের গঠন, এর ধর্মাবলী, বিক্রিয়া, রূপান্তর এবং বিবিধ প্রয়োগ সম্পর্কে রসায়নের যে শাখাতে আলোচনা করা হয় তাকে নিউক্লিয়ার কেমিস্ট্রি বলে। রেডিও কেমিস্ট্রি, এই বিষয়টি কি? রেডিও কেমিস্ট্রি হচ্ছে যে মৌলের তেজস্ক্রিয়তা ধর্মাবলী, তেজস্ক্রিয় রশ্মির ধর্মাবলী, তেজস্ক্রিয় মৌলের উৎস এবং বিক্রিয়া বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন ইত্যাদি রসায়নের যে শাখাতে আলোচনা করা হয় তাকে রেডিও কেমিস্ট্রি বলে। রেডিও কেমিস্ট্রির আলোচ্য বিষয়সমূহ কি কি? রেডিও কেমিস্ট্রির আলোচ্য বিষয়সমূহ হচ্ছে তেজস্ক্রিয় মৌলের উৎস ও পরিবর্তন, তেজস্ক্রিয় মৌলের উৎস ও বিক্রিয়া, তেজস্ক্রিয় মৌলের উৎস ও পৃথকীকরণ, তেজস্ক্রিয় মৌলের উৎস ও রূপান্তর, তেজস্ক্রিয় মৌলের উৎস ও আন্তঃরূপান্তর। এই বিষয়সমূহ রেডিও কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তো এই যে নিউক্লিয় রসায়ন যেটা আমরা বলছি, এই নিউক্লিয় রসায়নের আমরা প্রয়োগগুলো যদি দেখি, অর্থাৎ নিউক্লিয় রসায়নকে আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি, তাহলে দেখবো যে নিউক্লিয় রসায়নের প্রয়োগ রয়েছে চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ণয়। প্রথমে আমরা আসি চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয় রসায়নের প্রয়োগ, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোথায় নিউক্লিয় রসায়নের প্রয়োগ রয়েছে। দেখা গেছে বিভিন্ন ধরনের টিউমার রোগ, টিউমার বা টিউমার সৃষ্টিকারী রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। মস্তিষ্কের দেখা গেছে টিউমার নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। লৌহিত কণিকার জীবনকাল নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার রয়েছে। থাইরয়েড গ্রন্থির আকার, থাইরয়েড গ্রন্থির প্রকার, তারপরে থাইরয়েড গ্রন্থির কোষ কর্তৃক আয়োডিন গ্রহণের ক্ষমতা ইত্যাদি বিষয়সমূহ এই নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আলোচিত হয়। তারপরে রক্তে প্লাজমার পরিমাণ, যকৃতের কার্যকারিতা, বৃক্কের গঠন ও কার্যকারিতা, ফুসফুসের টিউমার ইত্যাদি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে নির্ণয় করা যায়। দুর্ঘটনাজনিত কারণে দেহ হতে নির্গত রক্তের পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে নির্ণয় করা যায়। এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে নিউক্লিয় রসায়নের প্রয়োগ। কৃষি ক্ষেত্রে নিউক্লিয় রসায়নের প্রয়োগগুলো যদি দেখি, যে কৃষি ক্ষেত্রে কোথায় কোথায় নিউক্লিয় রসায়নটা প্রয়োগ করা হচ্ছে। কৃষি ক্ষেত্রে প্রয়োগগুলো আছে হচ্ছে মাটির রাসায়নিক গঠন,
ও মাটির কণার অভ্যন্তরভাগের বায়ুর সঞ্চালন নির্ণয়ে রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। রেডিও আইসোটোপের মাধ্যমে গাছের পুষ্টি, শারীরবৃত্তীয় গবেষণা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। কোন গাছের জীবনকাল, সংশ্লিষ্ট গাছটি কি পরিমাণ পুষ্টি গ্রহণ করে তা রেডিও আইসোটোপের সাহায্যে অনুধাবন করা যায়। সার বিষয়ক গবেষণার জন্য রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়ে থাকে। মাটি হতে গাছের পুষ্টি আহরণ এবং সম্পর্কে জানতে রেডিও আইসোটোপ বিশদ জ্ঞান প্রদান করে থাকে। ফসল নষ্টকারী কীটপতঙ্গ ধ্বংস, নিষ্ক্রিয় ও দমন করার কাজে কৃষিক্ষেত্রে নিউক্লিয়ার কেমিস্ট্রি প্রয়োগ করা হয়। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার আছে? খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে হচ্ছে ধান, গম, বীজ ইত্যাদি অর্থকারী ফসল বা শস্যের ক্ষতিকর যে জীবাণু রয়েছে, এই জীবাণু ধ্বংস এবং তারপরে এই ধরনের শস্যগুলো সংরক্ষণের জন্য বিকিরণ প্রয়োগ করা হয়। বিভিন্ন ধরনের শাকসবজি ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং এর ফলে এদের স্বাদ এবং গন্ধ কোনোটাই ঠিক থাকে না। এই সমস্ত অর্থাৎ স্বাদ এবং গন্ধ দুটোই ঠিক রাখার জন্য রেডিও আইসোটোপ প্রয়োগ করা হয়। টাটকা মাংস, মাংসজাত সামগ্রী এবং আংশিক সিদ্ধ মাংস দীর্ঘদিন সংরক্ষণ এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্য রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। রেডিও আইসোটোপের মাধ্যমে দুধ সংরক্ষণ করা হয়। তারপরে ব্যবহার রয়েছে কোথায়? শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে কোথায় কোথায় আমরা এই নিউক্লিয়ার কেমিস্ট্রি প্রয়োগ করে থাকি? সেটি হচ্ছে প্লাস্টিকজাত পদার্থ, পাউডার এবং রং উৎপাদনকালে উপাদানসমূহের অত্যানুকূল সময় নিরূপণে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। রেডিও আইসোটোপের মাধ্যমে লুব্রিক্যান্টস বা পিচ্ছিলকারক পদার্থের কার্যকারিতা নিরূপণ করা যায়। রেডিও আইসোটোপ ব্যবহার করে ধাতব পদার্থে কোমলায়ন এবং শীতলায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। অধিক পরিমাণ স্থায়ী মৌলের সাথে অল্প পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করলে সংশ্লিষ্ট স্থায়ী মৌলটির ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন পেট্রোলিয়াম পদার্থ স্থানান্তরের ক্ষেত্রে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে বিভিন্ন পেট্রোলিয়ামজাত তরল পদার্থ স্থানান্তর করা হয়। এগুলোই হচ্ছে শিল্পক্ষেত্রে নিউক্লিয় রসায়নের প্রয়োগ। আমরা যদি দেখি যে রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ণয়ে কিভাবে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়, সেটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য একটা অত্যাবশ্যকীয় বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার কৌশল নির্ণয়ের ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এস্টারীকরণ বিক্রিয়ার কৌশল নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, পলিমারকরণ বিক্রিয়ার কৌশল নির্ণয়ের ক্ষেত্রে এই রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়। প্রভাবকীয় ভাঙন এবং সংশ্লেষণের ক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহার রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ধারণের ক্ষেত্রে নিউক্লিয় রসায়নের প্রয়োগ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 1973 সালে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিগত 3 দশকেরও অধিক সময় ধরে দেশে সর্ববৃহৎ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান পরমাণু শক্তি কমিশন পারমাণবিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কমিশনের সঠিক কর্মকাণ্ডের মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণ, অত্যাধুনিক পরমাণু চিকিৎসা সেবার মাধ্যমে সর্বস্তরের জনগণ, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর কাছে এ সেবা পৌঁছে দেয়া, তেজস্ক্রিয়তা ব্যবহারে যথাযথ বিকিরণ নিরোধ ও নিরাপত্তা বিধান করে জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, আমদানিকৃত খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয় করে জনস্বাস্থ্য তথা পরিবেশ ও পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ ও কর্মসংস্থান অন্তর্ভুক্ত করা। এগুলো হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভীষণ সমূহ যদি আমরা দেখি, তাহলে সেটি হচ্ছে খনিজ সম্পদ অনুসন্ধান ও আচরণে প্রযুক্তির ব্যবহার, পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন,
পারমাণবিক শক্তি বিষয়ক কর্মসূচির বাস্তবায়ন, পারমাণবিক প্রযুক্তি নির্ভর সেবামূলক কর্মকাণ্ড ভিন্ন ভিন্ন ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেয়া, বিকিরণজনিত নিরাপত্তা চর্চা প্রতিষ্ঠাকরণ। এগুলোই হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভিশন। পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রতিষ্ঠানসমূহ যদি দেখি, তাহলে পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রতিষ্ঠানসমূহ হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, এবং এর অধীনে অনেকগুলো বিভাগ রয়েছে, যেমন অ্যাক্সিলারেটর ফ্যাসিলিটিস বিভাগ, রসায়ন বিভাগ, ইলেকট্রনিক্স বিভাগ, পরীক্ষণ পদার্থবিজ্ঞান বিভাগ, বস্তুবিজ্ঞান স্বাস্থ্য পদার্থবিজ্ঞান বিভাগ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জেনারেল সায়েন্স সার্ভিসেস, নন ডেস্ট্রাকটিভ টেস্টিং। এগুলো হচ্ছে এই পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রতিষ্ঠান। পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সাভার, এর অধীনে অনেকগুলো বিভাগ রয়েছে। পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিভাগ, পারমাণবিক শক্তি ও জ্বালানি বিভাগ, তেজস্ক্রিয়তা পরীক্ষণ ও মনিটরিং গবেষণাগার চট্টগ্রাম, এটিও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র কক্সবাজার, ঢাকাস্থ পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড ইনস্টিটিউট, এবং ঢাকা সহ দেশের বিভিন্ন মেডিকেল সংলগ্ন 13টি পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্র। এগুলো হচ্ছে পরমাণু শক্তি কমিশনের অধীনে প্রতিষ্ঠানসমূহ। এই বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এর লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিধি যদি আমরা দেখি, তাহলে এর লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিধি সমূহ হচ্ছে চট্টগ্রামে তেজস্ক্রিয় দূষণমুক্ত খাদ্য সামগ্রী দেশে প্রবেশ রোধের জন্য মনিটরিং, সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ইউরেনিয়াম থোরিয়াম সমৃদ্ধ পরমাণুর খনিজ অনুসন্ধান, কয়লা ও অন্যান্য খনিজ উন্নয়নে পরমাণু প্রযুক্তির ব্যবহার, তারপরে বিভিন্ন ধরনের রেডিও আইসোটোপ উৎপাদন ও তাদের ব্যবহার, নিউট্রন রেডিওগ্রাফি পদ্ধতি ব্যবহার করে শিল্পজাত পণ্যের ত্রুটি পর্যবেক্ষণ, নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করে পরিবেশ দূষণমুক্ত করা, বাংলাদেশে মাতৃদুগ্ধ ও অন্যান্য শিশু খাদ্যে অত্যাবশ্যকীয় ও ক্ষতিকর মৌলসমূহ শনাক্তকরণ করা যায়, বিভিন্ন নতুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, সেটি হতে পারে সায়েন্টিফিক, ইন্ডাস্ট্রিয়াল ও নিউক্লিয়ার যন্ত্রপাতি, এগুলোর উদ্ভাবন, মেরামত, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজে পরমাণু শক্তি কমিশন সফলতা অর্জন করেছে। প্রকৃতিজাত এবং কৃত্রিম পলিমারিক বস্তুসমূহের উন্নয়ন ও গবেষণা চুল্লির শীতক সিস্টেমে ব্যবহৃত পানির গুণাগুণ নিয়ন্ত্রণ, এগুলোই হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য ও পরিধি। পারমাণবিক শক্তি উৎপাদন ও প্রয়োজনীয়তা। পারমাণবিক শক্তি দুটি পৃথক প্রযুক্তির মাধ্যমে আহরণ করা হয়। একটি হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, আরেকটি হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন কি? নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন হচ্ছে একটি ভারী নিউক্লিয়াসকে দেখা গেছে কারোর দ্বারা আঘাত করে সেখান থেকে যদি আমরা সেই নিউক্লিয়াসটা থেকে যদি একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করি এবং সেখান থেকে যদি বিপুল পরিমাণ শক্তি আহরণ করা হয়, তাহলে এটি হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ একটি বৃহৎ নিউক্লিয়াসকে কারোর দ্বারা আঘাত করে এটাকে দেখা যায় যে অনেকগুলা ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করা এবং সেখান থেকে বিপুল পরিমাণ শক্তি আহরণ করাই হচ্ছে নিউক্লিয়ার ফিশনের অন্তর্ভুক্ত। আরেকটি আছে, সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার ফিউশন কি? নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে যদি একটা বৃহৎ নিউক্লিয়াসে পরিণত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। যেমন সূর্যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আর সাধারণ পারমাণবিক চুল্লিতে যে সমস্ত বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন। নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে সৃষ্ট নিউক্লিয়াসের ভর হিলিয়াম সংযোজনকারী নিউক্লিয়াস দ্বয়ের ভরের যোগফলের চেয়ে সামান্য কম হওয়ার কারণে সংশ্লিষ্ট নিউক্লিয়াস দ্বয়ের কিছু ভর অবলুপ্ত হয়ে তা তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং এরূপ সংযোজন সাধারণত হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে।
নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়ায় যে বিপুল পরিমাণ তাপের উদ্ভব ঘটে, সে তাপকে পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন এখানে একটি উদাহরণ দিয়েছি যে ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়াতে একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করা হয়, সেখান থেকে বিপুল পরিমাণ তাপ শক্তি পাওয়া যায়। সেই তাপ শক্তি দ্বারা বাষ্প উৎপাদিত করা হয়, অর্থাৎ সেই তাপ শক্তি দ্বারা পানিকে ফুটিয়ে বাষ্প উৎপাদন করা হয়। সেই বাষ্পের শক্তি দ্বারা টারবাইনকে ঘোরানো হয়, টারবাইন দ্বারা আবার জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ পরবর্তীতে গিয়ে দেখা গেছে জাতীয় গ্রিডে যোগ হয়। এইভাবে নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণে শক্তি উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা। বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধাগুলো কোন কোন জায়গাতে আছে এবং সেটা যদি দেখি তাহলে হচ্ছে যে কম জ্বালানি ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটা একটা বিরাট সুবিধা। যেমন আমরা 100 গ্রাম ইউরেনিয়াম থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে 100 গ্রাম ইউরেনিয়াম থেকে 27 লক্ষ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ারকে আমরা সাধারণ ভাষায় বলি 1 ইউনিট। তাহলে 27 লক্ষ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদিত হয়। এতটুকু বিদ্যুৎ উৎপাদন করা যায় সামান্য 100 গ্রাম ইউরেনিয়াম থেকে। অথচ সমপরিমাণ বিদ্যুৎ যদি আমরা কয়লা পুড়িয়ে উৎপাদন করতে চাই তাহলে আমাদেরকে 1350 মেট্রিক টন কয়লা পুড়াইতে হয়। এই দিক থেকে আমরা দেখতেছি একদিকে হচ্ছে সামান্য 100 গ্রাম, আরেক দিকে হচ্ছে 1350 মেট্রিক টন। অর্থাৎ ওই 1350 মেট্রিক টন থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা পাবো, এখানে মাত্র 100 গ্রাম ইউরেনিয়ামকে পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে সেই পরিমাণ শক্তি পাওয়া যাবে। আর একটি হচ্ছে কম সময়ে বেশি বিদ্যুৎ। এই নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়াতে বা পারমাণবিক শক্তি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে দেখা যায় অল্প সময়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়। এটা একটা বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের একটা বিরাট সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে পারমাণবিক জ্বালানিকে বারবার ব্যবহার করা যায়। এটা এবং এই জ্বালানি নিঃশেষিত হবার আপাতত কোনো সম্ভাবনা নাই। অন্য যে জ্বালানিগুলো আছে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, আমাদের দেশের যেটা হচ্ছে এখন মূল জ্বালানি সম্পদ আছে সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এটি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তেলের খনি ওইভাবে নাই যে উত্তোলনযোগ্য লাভজনক এরকম কোনো খনি আমাদের দেশে নাই। হয়তো ভবিষ্যতে যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। আর একটি রয়েছে হলো কয়লা। এই কয়লা দেখা যায় উত্তোলনের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, যে কোন পদ্ধতিতে উত্তোলন করা হবে, উন্মুক্ত পদ্ধতিতে নাকি ভূগর্ভস্থ পদ্ধতিতে। এই সিদ্ধান্ত নিতে নিতে আমাদের অনেক সময় ব্যয়িত হয়ে গেছে। আমরা এখনো কয়লার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। অর্থাৎ আমাদের হচ্ছে জ্বালানির পরিমাণ হচ্ছে খুবই অপ্রতুল। সেই জন্য সেই দিক থেকে যদি আমরা এই পারমাণবিক শক্তি উৎপাদনটা করি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। এটার আবার কিছু অসুবিধাও আছে। আচ্ছা, অসুবিধাগুলো দেখার পূর্বে আমরা দেখি যে এই যে যেটা বলছিলাম যে ইউরেনিয়াম, যেটাকে আমরা ভেঙে দেখা যায় যে উৎপাদন করতেছি, এই পারমাণবিক বিদ্যুৎ অর্থাৎ পারমাণবিক শক্তি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতেছি, এই ইউরেনিয়াম গুলা পাওয়া যায় কোথায়? এই ইউরেনিয়াম গুলার দেখা গেছে যে 2012 সালের একটা রিপোর্ট, ওয়ার্ল্ড ইউরেনিয়াম মাইনিং প্রোডাকশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কাজাখস্তান হচ্ছে পৃথিবীর যত ইউরেনিয়াম উত্তোলিত করা হয় তার 36% উৎপাদন করে হচ্ছে কাজাখস্তান, মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ। তারপরে কানাডা 15%, অস্ট্রেলিয়া 12%, নাইজার 8% ইউরেনিয়াম উত্তোলন করে, নামিবিয়া 8%, রাশিয়া 5%, উজবেকিস্তান, মধ্য এশিয়ার আরেকটি বৃহৎ দেশ উজবেকিস্তান, তারা 4%, আমেরিকা তারা 3%, চায়না 3%, মালাউই তারা 2% এবং ইউক্রেন 2% ইউরেনিয়াম উত্তোলন করে থাকে। আর বাকি যত দেশ আছে তারা মিলে হচ্ছিল 2% ইউরেনিয়াম উৎপাদন করে থাকে। এবং এখন পর্যন্ত ইউরেনিয়াম এর এই হচ্ছে সামগ্রিকভাবে উত্তোলনের অবস্থান। তো এই যে পারমাণবিক বিদ্যুৎ যেটা বলছিলাম, এটার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শক্তি ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। একটি হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। এটা একটা বিরাট সমস্যা। তেজস্ক্রিয় বর্জ্যগুলো প্রায় 1000 বছর পৃথিবীতে টিকে থাকে এবং এই 1000 বছর এরা হলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতেই থাকে। এই তেজস্ক্রিয় রশ্মি যদি দেখা যায় যে বিকিরিত হয় তাহলে এটা উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে প্রাণীকুলের জন্য
অনেক বেশি ক্ষতির কারণ হয়ে থাকে। এই জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহারের একটা সব বড় অসুবিধা হলো আমাদের এই তেজস্ক্রিয় বর্জ্য। তারপরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট বেশ ব্যয় সাপেক্ষ। ব্যয়ের ব্যাপারটাও একটা বিরাট। আমাদের দেশে 2.4 গিগাওয়াট বা 2400 মেগাওয়াটের যে সবচাইতে বড় বিদ্যুৎ কেন্দ্র যেটি হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল ব্যয় হচ্ছে 1,13,000 কোটি টাকার উপরে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় প্রকল্প এবং বর্তমান সময়ের যে বাজেট প্রায় 5 লক্ষ কোটি টাকা, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলা যায় যে বাংলাদেশের বাজেটের 5 ভাগের 1 ভাগ হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচের সমান। এটা অনেক ব্যয় সাপেক্ষ। এর তুলনায় যদি আমরা অন্য যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, তেল ভিত্তিক, গ্যাস ভিত্তিক, এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখি, তাহলে দেখবো যে সেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতে অনেক কম ব্যয় সাপেক্ষ। আচ্ছা, এই পারমাণবিক শক্তি ব্যবহারের আরেকটি বড় অসুবিধা হচ্ছে অসাবধানতায় জীবন ও পরিবেশের মারাত্মক ক্ষতি। এটা যদি কোনো কারণে যদি দেখা যায় যে এই এই বিদ্যুৎ কেন্দ্রটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উদ্ভিদ এবং প্রাণীকুল ওইখানে আর টিকে থাকতে পারবে না। যেমন এই রাশিয়ার চেরনোবিলে যে দুর্ঘটনা হয়েছিল, তার ফলে দেখা যায় যে এখনো তার ওই তেজস্ক্রিয়তার আহ, ই তারা বয়ে বেড়াচ্ছে। জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোম্বিং হয়েছিল, আমেরিকা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তার প্রভাবে এখনো জাপানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। অর্থাৎ ওই সময়কার এই পারমাণবিক বোমার যে তেজস্ক্রিয়তা সেটা এখনো আছে এবং এই তেজস্ক্রিয়তার ফলে এখনো জাপানে বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। এবং এই সুনামির পরে জাপানের দুটি পারমাণবিক শক্তি কেন্দ্র, একটি হচ্ছে ফুকুশিমা এবং দাইচি, এই দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাপান এই ক্ষতিটাকে অর্থাৎ এই ফুকুশিমা এবং দাইচি এই পারমাণবিক শক্তি কেন্দ্রটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছিল। আমাদের মতন একটি দেশ যারা প্রযুক্তির দিক থেকে অনেক পেছনে আছে, যেখানে জাপানের মতন বিশ্বের প্রথম সারির দেশ যারা টেকনোলজিতে সবচাইতে এগিয়ে আছে, তারা যখন হিমশিম খেয়ে যায়, সেখানে আমাদের মতো দেশে এই পারমাণবিক শক্তি দ্বারা যদি বিদ্যুৎ উৎপাদন করতে যায়, কোনো কারণে যদি এটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অনেক মানে প্রায় অসম্ভবের মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এটার একটা বড় অসুবিধা হচ্ছে এর তাপীয় দক্ষতা কম। অন্য যে সমস্ত এগুলো আছে, জ্বালানিগুলো আছে, এদের যদি আমরা দেখি তাপীয় দক্ষতা, তাহলে দেখবো হচ্ছে সেই তুলনায় এর তাপীয় দক্ষতা অনেক কম। আর যেটা বলছিলাম যে জনবহুল দেশের জন্য এটা ঝুঁকিপূর্ণ, কারণ জনবহুল দেশগুলাতে যদি এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার যে রেডিয়েশন আছে, এই রেডিয়েশনের প্রভাবে সেখানকার মানুষ এমনিতেই মারা যাবে এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে যাবে। আর এটি একটি এর বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটাও একটি জটিল প্রক্রিয়া। অন্য যে বিদ্যুৎ উৎপাদন গুলো, অর্থাৎ অন্য বিদ্যুৎ উৎপাদনের যে সমস্ত টেকনোলজি গুলো আছে, সেই টেকনোলজির তুলনায় এই বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি ব্যবহার করলে এটি একটি জটিল প্রক্রিয়া। আমাদের স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি নিয়ে একটু আলোচনা করি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে অনেক আগে থেকে আলোচিত হচ্ছে এবং সেই পাকিস্তান আমলে সর্বপ্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি আর আলোর মুখ দেখে নাই। তার ইতিহাসগুলো যদি আমরা একটু একটু দেখি, যে 1961 সালে এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 1962 থেকে 64 সাল পর্যন্ত এই সময়গুলোতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্থান নির্বাচন করা হয়। প্রকল্পের জন্য 260 একর জমি এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। 1964 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সকল যন্ত্রপাতি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সেই জাহাজ তৎকালীন পাকিস্তান, অর্থাৎ তৎকালীন সময়ে যারা পশ্চিম পাকিস্তান এবং বর্তমানে যাদেরকে পাকিস্তান বলে, যে সেই জাহাজ পাকিস্তান তাদের সুবিধার কথা বিবেচনা করে তা চট্টগ্রাম বন্দরে না এনে করাচিতে নিয়ে যায়। 1969-70
অর্থ বছরে তৎকালীন পাকিস্তান সরকার এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এরপরে অনেকদিন এই প্রকল্প চাপা পড়েছিল। 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাকে আবার, অর্থাৎ এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা যাতে আলোর মুখ দেখে সেই প্রচেষ্টা নেয়। এই লক্ষ্যে 2010 সালের 21 মে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়, যার ফলশ্রুতিতে 2015 সালে পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2.4 গিগাওয়াট বা 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে নির্মিত হচ্ছে এবং জায়গাটার নাম হচ্ছে রূপপুর, সেই জন্য তার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণ করছে রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। 2018 সালে নির্মাণ কাজ শুরু হয়েছে, যার প্রথম ইউনিট 2023 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এবং মোট নির্মাণ ব্যয় 1,13,092 কোটি 91 লক্ষ টাকা, যার মেয়াদকাল ধরা হয়েছে 60 বছর। এটি পরিচালনা করবে নিউক্লিয়ার পাওয়ার সেল কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরপরে আসি আমরা শক্তি চুল্লি, অর্থাৎ শক্তি চুল্লি কাকে বলবো, শক্তি চুল্লির স্থাপনের পক্ষে কি কি যুক্তি আছে, শক্তি চুল্লি স্থাপনের পক্ষে কি কি, মানে শক্তি চুল্লি স্থাপনের বিপক্ষে কি কি যুক্তি আছে। শক্তি চুল্লি হচ্ছে যে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তি বিভিন্ন কাজ, অর্থাৎ নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াতে উৎপন্ন শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে, তাকে আমরা শক্তি চুল্লি বলি। এই শক্তি চুল্লি স্থাপনের পক্ষে যদি যুক্তিসমূহ দেখি তাহলে দেখবো হচ্ছে শক্তি চুল্লি স্থাপনের পক্ষে কি কি যুক্তি আছে। সেটি 1 নম্বর যুক্তি হচ্ছে প্রতি বছরই আমাদের এই পাওয়ারের, অর্থাৎ শক্তি যেটা বিদ্যুৎ শক্তি যদি বলি, প্রতি বছরই আমাদের বিদ্যুতের চাহিদা বেড়েই যাচ্ছে। বাংলাদেশে অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস এবং তেল ভিত্তিক। এই গ্যাসের এই ব্যবহারের কারণে দেখা গেছে যে আস্তে আস্তে আমাদের প্রাকৃতিক গ্যাসগুলো শেষ হয়ে যাচ্ছে। এত মূল্যবান প্রাকৃতিক গ্যাস, অথচ এই প্রাকৃতিক গ্যাসগুলো আমাদের এভাবেই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য গ্যাসের দেখা যায় যে আস্তে আস্তে সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে গেলেও আমাদের জন্য সমস্যা। কারণ হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করলে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়। প্রথমত হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি আমরা দেখা যায় যে কয়লাকে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করি, তাহলে সেখান থেকে বিপুল পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা অন্যতম কারণ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সেই কার্বন ডাই অক্সাইড গুলা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী। আর দ্বিতীয়ত হচ্ছে কয়লার ভিতরে থাকে সালফার। এই সালফার গুলাকে যখন দহন করা হয় তখন সালফারের বিভিন্ন অক্সাইড আকারে বাতাসে মিশে যায়, পরবর্তীতে যেটা অ্যাসিড বৃষ্টি আকারে আবার এই ইয়েতে পড়ছে, ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। এই অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পরিবেশ, দালান কোঠা এবং দেখা যায় যে ফসলাদির জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য এই জন্য আমাদেরকে দেখা গেছে যে এই শক্তি চুল্লি স্থাপনের দিকে মনোযোগ দিতে হয়েছে। এবং এটার একটা বিরাট হচ্ছে যে খুব অল্প পরিমাণে এখানে তুমি খরচ করে, অর্থাৎ এটার যে জ্বালানি রয়েছে সেটা খরচ করে বিপুল পরিমাণে দেখা যায় যে শক্তি উৎপাদন করতে পারবে। মাত্র 100 গ্রাম ইউরেনিয়াম থেকে 27 লক্ষ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা যায়। 27 লক্ষ কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমরা যে সাধারণ ভাষাতে বলি 1 ইউনিট। তাহলে 27 লক্ষ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে এই মাত্র 100 গ্রাম ইউরেনিয়াম থেকে, যেটি এর সমপরিমাণ বিদ্যুৎ যদি আমরা উৎপাদন করতে চাই, যদি কয়লা থেকে উৎপাদন করতে চাই, তাহলে 1350 মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। এই জন্য শক্তি চুল্লি স্থাপনে ক্ষেত্রে একটা বড় হচ্ছে যে এটা পরিবেশের জন্য
কোনো ক্ষতির কারণ হয়ে যায় না। অর্থাৎ শক্তি চুল্লিতে যদি স্বাভাবিকভাবে যদি সুস্থভাবে যদি দেখা যায় যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে এখানে পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো উপাদান উৎপন্ন হচ্ছে না। শক্তি চুল্লি স্থাপনের বিপক্ষে কি কি যুক্তি আছে? শক্তি চুল্লি স্থাপনের বিপক্ষে যুক্তি হচ্ছে হলো যে চুল্লি যদি দুর্ঘটনা হয় তাহলে হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ গুলা এগুলো হচ্ছে প্রকৃতিতে নির্গমন ঘটবে, অর্থাৎ তেজস্ক্রিয়তা ফলে এবং মানুষ সহ প্রাণী এবং উদ্ভিদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পারমাণবিক শক্তি চুল্লি স্থাপন বেশ জটিল এবং কষ্টসাধ্য। এছাড়া পারমাণবিক শক্তি চুল্লি স্থাপন অনেক ব্যয়বহুল। আমরা যেটা বলছিলাম যে রূপপুরের যেটা টোটাল খরচ 1,13,000 কোটি টাকা, অথচ এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমরা কয়লা বা গ্যাস ভিত্তিক যদি করতে যেতাম তাহলে দেখা যেত যে খরচ এর চাইতে অনেক কমে হয়ে যেত। অথচ এই পারমাণবিক শক্তি উৎপাদনের দিকে গেলে এটার খরচ হচ্ছে, এটার এই যে উৎপাদনের যে খরচ, অর্থাৎ এই একবার সেটআপের যে খরচটা, এটা অনেক বেশি। আরেকটি হচ্ছে হলো যে যদি দেখা যায় যে চুল্লি রক্ষণাবেক্ষণের জন্য যে দক্ষ প্রকৌশলী তা আমাদের দেশে নেই, এবং দক্ষ প্রকৌশলী যদি বাইরে থেকে আনার পাশাপাশি বিকল যন্ত্রপাতি ও বাইরে থেকে আমদানি করতে হবে, যা অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। এটা একটা বড় সমস্যা। আর যেহেতু আমাদের দেশে দক্ষ জনবল নাই, এজন্য যদি কোনো কিছু এইখানে যদি দুর্ঘটনা বা এরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাদের অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা যদি দেখা যায় আমাদের সাহায্য করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সাহায্য পাবো। আর তারা যদি আমাদের সাহায্য না করে তাহলে আমাদের এই শক্তি চুল্লিটা হয়ে যাবে আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। বাংলাদেশে আরেকটি সম্ভাবনাময় শক্তি হচ্ছে সৌরশক্তি। এই সৌরশক্তিকে আমরা বিভিন্ন ভাগে ব্যবহার করতে পারি। তার ভিতরে একটা আছে হলো সরাসরি ব্যবহার। সরাসরি ব্যবহারের মধ্যে আছে যেমন সোলার ড্রায়ার, সোলার ওয়াটার হিটার, সোলার কুকার। এগুলা সরাসরি দেখা যায় যে আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা আসি সোলার ড্রায়ার। সোলার ড্রায়ারের তোমরা যদি একটা সাধারণ একটা চিত্র এখানে আঁকানো হয়েছে, এই চিত্রটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে এখানে সূর্য থেকে আগত রশ্মিটাকে দেখা গেছে যে কিছু রশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে, আবার কি হয়েছে কিছু পরিমাণ শক্তি করতেছি আমরা এই যে শস্য বা এই ধরনের কোনো কিছুকে শুকানোর জন্য আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ সূর্যের তাপটাকে আমরা সরাসরি এখানে কোনো কিছুকে ড্রাই করার কাজে ব্যবহার করতেছি। এইভাবে হচ্ছে সোলার ড্রায়ারে দেখা যায় যে এরকম ভাবে ব্যবহার করা যায়। সোলার ওয়াটার হিটার, সাধারণ ওয়াটার হিটারে যেরকম আমরা পানি গরম করতে পারি, তেমনি সোলার ওয়াটার হিটার দ্বারাও এভাবে পানি গরম করা যাবে। সেটা কিভাবে? এই সোলার ওয়াটার হিটারে একটা কালেক্টর প্যানেল থাকে, যেটা হচ্ছে সূর্য থেকে আগত তাপ শক্তিটাকে শোষণ করে নেয়। একদিক দিয়ে ঠান্ডা পানি চালনা করা হয়, অপর দিক দিয়ে দেখা যায় যে গরম পানি যাবে। এই ঠান্ডা পানিগুলো এই কালেক্টর প্যানেলের যে তাপ শক্তিটা দেখা যায় যে শোষণ করছে, সেই তাপ শক্তিটা শোষণ করে এই পানিটা গরম হয় এবং গরম পানিটা আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। এইভাবে আমরা সোলার ওয়াটার হিটার দ্বারা দেখা যায় আমাদের এই কাজকর্ম করতে পারবো। আরেকটি আছে সোলার কুকার। অর্থাৎ তুমি সরাসরি এই যে সূর্যের যে তাপ শক্তিটা আসতেছে, এই তাপ শক্তি দ্বারা সরাসরি রান্না বান্নার কাজে ব্যবহার করবে। এটি হচ্ছে সোলার কুকারের কাজ। এখানে দেখা যায় যে এই বিভিন্নই থাকে স্টিং, অ্যাবজর্বার ট্রে, কুকিং ভেসেল, ইনসুলেশন, উডেন বক্স, গ্লাস, গ্লেজিং, রিফ্লেক্টর। দেখা যায় সূর্য থেকে আগত সূর্যের যে ইটা আসতেছে, অর্থাৎ এই আলো বা তাপ আসতেছে, এই তাপটা দেখা যায় রিফ্লেক্টরের মাধ্যমে প্রতিফলিত হয়ে এখানে তাপ উৎপন্ন করতেছে এবং সেই তাপ দ্বারা আমরা রান্না করতেছি। এই হচ্ছিল সোলার কুকারের কাজ। সৌরশক্তির পরোক্ষ ব্যবহার কি কি আছে? এতক্ষণ দেখলাম হলো প্রত্যক্ষ ব্যবহার, অর্থাৎ সরাসরি সূর্যের তাপটাকে আমরা ব্যবহার করলাম। এখন আমরা দেখবো হচ্ছে পরোক্ষ ব্যবহার, অর্থাৎ এটাকে কিভাবে পরোক্ষভাবে ব্যবহার করা যায়। পরোক্ষভাবে দুইটা আছে, একটি হচ্ছে তাপীয় বিদ্যুৎ উৎপাদন আর একটি হচ্ছে ফটোভোল্টাইক বিদ্যুৎ উৎপাদন। দেখি যে তাপীয় বিদ্যুৎ উৎপাদন কিরকম, ফটোভোল্টাইক বিদ্যুৎ উৎপাদন কেমন। তাপীয় বিদ্যুৎ উৎপাদনটা যদি দেখি তাহলে হচ্ছে যে এটা সূর্য থেকে আগত তাপ শক্তিটাকে আগে শোষণ করবে, তারপরে একটা অ্যাবজর্বার টিউব থাকবে, সেই অ্যাবজর্বার টিউব দ্বারা দেখা যাবে আমরা এই অনেক
তাপ এবং চাপ সৃষ্টি করব, তারপরে এটা দ্বারা দেখা যায় যে এই তাপ এবং চাপ দ্বারা পানিকে বাষ্পীভূত করা হয়, এই বাষ্পের শক্তি দ্বারা টারবাইনকে ঘোরানো হয়, টারবাইন দ্বারা জেনারেটরকে ঘোরানো হয়, জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এইভাবে দেখা যায় যে উৎপাদিত বিদ্যুৎ পরবর্তীতে গিয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এইভাবে আমরা তাপীয় পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আরেকটি হচ্ছে ফটোভোল্টাইক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ এই যে আমাদের এখন বাসা বাড়িতে যে বিভিন্ন ধরনের সোলার প্যানেল ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে হচ্ছে হলো এরকম ফটোভোল্টাইক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ফটোভোল্টাইক বিদ্যুৎ উৎপাদনটা কেমন? এখানে দেখা যায় যে সূর্য থেকে যে তাপ শক্তিটা আসে, আলোটা আসে, সূর্যের আলোতে দেখা গেছে, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট পদ্ধতির মতন, যে একটা ইয়ের উপরে যদি দেখা যায় যে আলো পড়ে তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। সেই নির্গত ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনিক কারেন্ট দ্বারা দেখা যাবে যে একটা চার্জ কন্ট্রোলারের মাধ্যমে একটা ব্যাটারিতে সঞ্চয় করা হয়। পরবর্তীতে এসে এই ব্যাটারি থেকে যদি আমরা সরাসরি দেখা যায় যে ডিসি পাওয়ার হিসেবে এই বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারি, অথবা এর মাঝখানে একটা ইনভার্টার যদি লাগিয়ে নিই, অর্থাৎ একটা ইনভার্টার লাগিয়ে নিলে সেইটাকে আমরা হিসেবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ ইনভার্টার লাগিয়ে এসি বিদ্যুৎ বা এসি পাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এইভাবে ফটোভোল্টাইক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরশক্তি ব্যবহারের পক্ষে যুক্তি, অর্থাৎ সৌরশক্তি ব্যবহারের পক্ষে কি কি যুক্তি রয়েছে? সৌরশক্তি ব্যবহারের পক্ষে অনেক যুক্তি রয়েছে, বা এর সাথে যদি কম্পেয়ার করি, অর্থাৎ পারমাণবিক বিদ্যুতের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো সৌরশক্তি ব্যবহারের পক্ষে কি কি যুক্তি আছে। একটা হচ্ছে যে এখানে বিদ্যুৎ উৎপাদন অনেক সহজ এবং পারমাণবিক বিদ্যুৎ বেশ জটিল এবং সময় সাপেক্ষ। সৌরশক্তি ব্যবহারের এত টেকনোলজির দরকার হয় না, যেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে অনেক ধরনের প্রযুক্তি আমাদের জন্য দরকার পড়ে। এটা হলো যে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে হলো অনেক সহজ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বেশ জটিল এবং সময় সাপেক্ষ। আরেকটি হচ্ছে যে সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কম, এমনকি পারিবারিক পর্যায়ে উৎপাদনও ব্যবহার করা যায়। আমাদের দেখা যায় যে এখন অনেক বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বাড়ি বাড়িতে দেখা যায় যে সোলার হয়ে গেছে। এটার জন্য আমাদের একবার যদি সেট আপ করে দিয়ে আসে, এটাকে পরিচালনা করার জন্য আলাদা কোনো টেকনিশিয়ান বা ওইরকম কোনো এই একদম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কোনো মানুষ লাগবে এরকম কোনো কিছু না। কিন্তু যদি পারমাণবিক শক্তি তুমি উৎপাদন করতে চাও, এখানে তার জন্য হলো স্পেশালাইজড একদম দক্ষ লোক লাগবে। এইটা একটাই, সৌরশক্তি ব্যবহারের জন্য এরকম কোনো স্পেশালাইজড লোক লাগবে না। আরেকটি হচ্ছে যে সোলার প্যানেল এবং ব্যাটারি, এগুলো আমাদের দেখা যাবে যে স্থানীয়ভাবে উৎপাদন করা যায়। এটা একটা বিরাট সুবিধা, যে এটা স্থানীয়ভাবে উৎপাদন করা যায়। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে স্থানীয় বাজার থেকে আমরা পরবর্তীতে এটা রিপ্লেস করতে পারি, বা এরকম আমি আমার কাঙ্ক্ষিত ভাবে দেখা যায় যে এটাকে সারিয়ে নিতে পারি। কিন্তু পারমাণবিক শক্তি এটা তো আমাদের মানে স্বাভাবিকভাবে এটা তো মানে যদি কোনো কারণে সমস্যা হয়, একদম যেমন এখন যেটা করতেছে যে রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কমিশন যারা আছে তারাই করে নির্মাণ করে দিতেছে। কোনো কারণে যদি এরকম ওইরকম কোনো বড় আকারের সমস্যা দেখা দেয়, তাদের কাছ থেকে দেখা যাবে যে লোক আমাদের হায়ার করে আনতে হবে। এটা একটা সমস্যা। আরেকটি হচ্ছে যে সৌর বিদ্যুৎ উৎপাদনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, আর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যয় বেশি। এই হচ্ছে হলো অর্থাৎ সৌরশক্তিটা। আর আমাদের দেশে আরেকটা বিরাট সুবিধা হচ্ছে, আমাদের মতো এই গ্রীষ্মমন্ডলীয় দেশে প্রায় সারা বছরই দেখা যায় যে থাকে, সূর্যের আলোটা থাকে। এই জন্য আমাদের মতো দেশে সৌরশক্তির যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যেটুকু তোমাদেরকে দেখালাম, এই পড়াগুলো তোমরা একটু বাসায় একটু পড়াশোনা করো। ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে আমাদের যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে ওই জিনিসগুলো তোমাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত আকারে দেখাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং এই যে সামাজিক দূরত্ব যেটা আছে, সামাজিক দূরত্ব মেনে চলো। এবং করোনাকালীন এই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল সময়, এই সময়গুলা তোমরা একটু বাসায় খুব মনোযোগ দিয়ে এই সময়গুলাকে কাজে লাগাও। তোমাদের আবারও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।